নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। দেবযানীস কোজি কর্নার ইউটিউব চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। গত কিছুদিন ধরে ঘরদোর খুব অগোছালো হয়েছিল। এখানে আপনারা অবস্থাটা দেখেই বুঝতে পারছেন আশা করি। ঘরের জিনিসপত্রগুলো অনেকটাই ছড়িয়ে ছিটিয়ে ছিল। তো যাই হোক, এখন অ্যারেঞ্জ করে নেওয়ার পরে শোকেসের ভেতরটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর সাজানো গুছানো লাগছে। বলে রাখা ভালো, এটি আমার চ্যানেলের সেকেন্ড লং ভিডিও। অলরেডি চ্যানেলে ইন্ট্রোডাকশন ভিডিও বা আমার ফার্স্ট ব্লগ সেটা আমি আপলোড করে ফেলেছি। চাইলে আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে চেক করতে পারেন। আর আগের ভিডিওটাতে বলেও দিয়েছিলাম যে আমার প্রতিটা ব্লগে আপনারা আমার মাকে অবশ্যই দেখতে পাবেন। যাই হোক, আজকে মা মেয়েতে মিলে ঘর পরিষ্কার করার কাজে লেগেছিলাম। আর ঘর পরিষ্কার করার সময় যখন বইয়ের শোকেসটা টানলাম, এইরকম কতগুলো ছবি আমার হাতে লাগলো। এই ছবিগুলো হচ্ছে যখন আমি বিএড পড়তাম তখন যে স্কুলে আমাদের প্র্যাকটিস টিচিং পড়েছিল সেই স্কুলের ছবি। এবার ছবিগুলো হাতে পাওয়ার পরে অনেকগুলো পুরনো কথাই মনে পড়ে যাচ্ছিল, তাই ভাবলাম আপনাদের সাথেও এটা শেয়ার করি। ছবিগুলো খুব একটা পরিষ্কার নেই, কারণ কম কোয়ালিটির ক্যামেরায় ফোনে তোলা। এই ছবিটা ক্লিয়ার আছে। এটা হচ্ছে অঞ্জনা দি, আর এই মেয়েটা মনে হয় মৌমিতা, আর এর নামটা কি আমি ভুলে গেছি। আর এটা আমি, আর এটা সেই স্কুলের হেডমিস্ট্রেস। ছবিগুলো প্রজেক্টের খাতায় মারাতে হতো, আর এই জন্য ছবিগুলো তোলা হয়েছিল। আজকের ভিডিওটাতে এই বইগুলোকে দেখলে কিন্তু আমার মাসির মেয়ে কাকলি, তারও অনেক পুরনো কথা মনে পড়ে যেতে পারে। তার কারণ হচ্ছে সেও আমার সাথে কাঁথি প্রভাত কুমার কলেজেই গ্র্যাজুয়েশন পাস করেছিল। দুজনেই ইংলিশ অনার্স নিয়ে পড়তাম। বিএ এমএ দুজনে একসাথেই করেছি, তাই এই বইগুলোর সাথে আমার মতো ও পরিচিত। যাই হোক, এরপর মা আর আমি একসাথে বসে বইগুলো অ্যারেঞ্জ করে নিলাম, আর মা সুন্দর করে বইয়ের শোকেসটা সাজিয়ে দিল। এই বইগুলো অ্যারেঞ্জ করতে করতে আরও একটা জিনিস পেলাম, সেটা হচ্ছে যখন আমি ক্লাস 12-এ পড়তাম তখন সংস্কৃতের টেস্ট পরীক্ষায় আমি হাইয়েস্ট নম্বর পেয়েছিলাম। স্কুল পাস করার পরে যখন কলেজে ফার্স্ট ইয়ারে আমি পড়তাম, কলেজে ফার্স্ট ইয়ারে পড়তে পড়তে স্কুল থেকে স্কুলের বার্ষিক অনুষ্ঠানের একটা চিঠি এসেছিল, যেখানে লেখা ছিল আমার নামে একটা পুরস্কার আছে। তো সেটা প্রথমে বুঝেছিলাম না, পরে স্কুলে গিয়ে যখন দেখা করলাম ওখান থেকে এই বইটা আমাকে প্রাইজ হিসেবে দেওয়া হয়েছিল। আমি উচ্চ মাধ্যমিক পাস করেছিলাম 2009 সালে। তবে বইয়ের ওপরে যে আমার নাম আর উচ্চ মাধ্যমিক নির্বাচনী 2008-9 এই যে লেখাটা, এটা দেখে কিন্তু কেউই বলবে না যে বইটা 14-15 বছর আগে পাওয়া। এই কাজলটা দিয়ে আমার ছেলে যখন ছোট ছিল তাকে এখানে টিপ পরানো হতো, কালো টিপ পরানো হতো এই কাজলটা দিয়ে। এটা পুরোটা পরিষ্কার করে এখানে পুরোনো অ্যাকোয়ারিয়ামটা এখানে রেখে দেবো। আর এখানে আমার বইগুলো গোছানো হয়ে গেছে। এর মধ্যে এখন দিতে হবে ন্যাপথালিন। আর এই বইগুলো বার করে দিয়েছি, এগুলো আর কোনো কাজে আমার আসছে না। এটা হচ্ছে আমার বড় মাসির ছেলে। আমার বিয়ের 1 মাস পরে এই দাদাটা মারা যায়। আজকে সারা দিন টাইম নিয়ে মা আমি দুজন মিলে ঘরটাকে পরিষ্কার করেছি। আর পরিষ্কার করে নেওয়ার পরে মা চলে গেছে বাড়ি স্নান টান করে আসবে বলে, আর আমি এখানে চলে এসেছি ঘরটা মোছার জন্য। এখন খাওয়া দাওয়া শেষ করে যখন রেস্ট নেওয়ার টাইম, তখন আর রেস্ট না নিয়ে ভেবেছিলাম এই রথের কাজটাই কিছুটা এগিয়ে দেবো। তাই রথের যে পার্টগুলো কালার করতে বাকি ছিল সেগুলো আমি এখানে ফেব্রিক দিয়ে কালার করতে বসে গেছিলাম। তবে হ্যাঁ, রথটা প্রথম থেকে শেষ অবধি আমি কিভাবে বানিয়েছি সেটার জন্য আলাদা একটা আমি অবশ্যই ভিডিও দেব। এই ভিডিওটাতে কিন্তু সেটা দেওয়া সম্ভব নয়। যাই হোক, এরপরে দেখলাম সুভদ্রার যে ড্রেসটা লাল রং করেছি সেটাতে একটু ডিজাইন করে দিলে কেমন হয়। তো সেই জন্য এটা নিয়ে এখন বসেছি। আর এগুলো করে নিয়ে আমরা সন্ধেবেলা বেরিয়েছিলাম সোমের জন্য রথ আনতে। তাহলে বাড়িতে যে রথটা আমি বানাচ্ছি সেটা কিন্তু পুরোটাই কার্ডবোর্ড দিয়ে বানানো। চাইলে সেটাতেও চাকা লাগানো যায়, কিন্তু আমি কোনো প্রফেশনাল আর্টিস্ট যেহেতু নই, তো এই বছর প্রথম আমি জাস্ট চেষ্টা করেছি রথটা বানাতে। আর স্ট্রাকচারটা কোনোভাবে নিয়ে আসতে পেরেছি, কিন্তু টাকাগুলো কিভাবে লাগানো যাবে বা কিভাবে লাগাতে হবে সেটা ভাবার জন্য আরও একটু সময় দরকার ছিল, যেটা আমার হাতে নেই। আর রাত পোহালেই রথ, তাই পাড়ার বাচ্চারা যখন রথ নিয়ে বেরোবে ওরও ইচ্ছে হবে, তাই ভাবলাম যে ওকে একটা রথ কিনেই দিই। ছোট ছোট একই সাইজের চাকাগুলো সুন্দর আছে। না গো, এগুলো প্লাস্টিকের চাকা লাগানো আছে।
কম সম করো। যাই হোক, রথের মেলায় রথ কিনতে গিয়ে রথের দাম শুনে আমাদের তো চক্ষু চড়ক গাছ। এই যে রথগুলো ওপরে বসানো আছে বা নিচেও যে দেখছো একটু বড় সাইজের, এগুলোই 750-800 টাকা করে বলছিল। শুধুমাত্র থার্মোকলগুলোকে কাটিং করে জুড়ে দেওয়া হয়েছে, আর চাকাগুলোও ঠিকঠাক লাগানো নেই, তাতেই 750-800 টাকা দাম। প্রথমে দাম শুনে ভেবেছিলাম যে এখানে বেশি দাম বলছে, অন্য জায়গায় যাই। এই ভেবে অনেকটা রথের মেলা ঘুরে ঘুরে শেষ অবধি সেই 600 টাকায় রথটা আমাকে কিনতে হয়েছে। হাঁটতে হাঁটতে সবারই কিন্তু খিদে পেয়ে গিয়েছিল, যেহেতু দুপুরবেলা আলু সেদ্ধ ভাত খাওয়া হয়েছে। তাই এখন একটা দোকান দেখে আমরা বসে গেছি খাওয়া দাওয়া করতে। তো দোকানে খাওয়া দাওয়া শেষ করে ওঠার পরে সোম হঠাৎ বলল যে সুপার মার্কেটে যে কালী মন্দির আছে বাজারে, সেই কালী মন্দিরে আমি একটু যাব। তো ও যখন যেতে চাইলো, তাই মা আর আমি ওকে নিয়ে চলে গেলাম মার্কেটের কালী মন্দিরে। যখন আমরা মন্দিরে গিয়ে পৌঁছাই, আপনারা দেখে বুঝতেই পারছেন যে সন্ধ্যা আরতি চলছিল। আরতিটা নিয়ে নেওয়ার পরে মা বলল যে এখানে একটু বসি, তারপরে যাব। আর এটা আমরা সবাই জানি যে মন্দিরে গেলে মন শান্ত হয়, একটা আলাদাই শান্তির অনুভূত হয়। তো সেই জন্য হঠাৎ করে মন্দির ছেড়ে আসতেও ইচ্ছে করে না, তাই আমরা কিছুক্ষণ মন্দিরে বসেছিলাম। যাই হোক, তারপর মন্দির থেকে বেরিয়ে আমরা সোজা বাড়ি চলে এসেছিলাম রথ নিয়ে। আর আজকে রথের দিনে সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি পুজো ঘরে পুজো করার জন্য। এখানে কিন্তু আপনারা 3খানা রথ দেখতে পাবেন। একটা হচ্ছে গত বছর কেনা হয়েছিল, তো সেটা কার্নিশের ওপরে তোলা ছিল, তাই রথের দিনে সেটা বার করে পুজো করব না, সেটা তো হতেই পারে না, তাই সেটাকেও বার করেছি। আর একটা রথ আমি নিজের হাতে বানানোর চেষ্টা করেছি, আর একটা রথ যেটা এই বছর সোমের জন্য কিনলাম। যাই হোক, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমার ঠাকুরের কিন্তু প্রসাদের থালা রেডি করা হয়ে গেছে। আর প্রসাদের মধ্যে রয়েছে চিড়া, ছোলা মুগ, বাতাসা, আম, কলা, শশা। মা বলেছিল ঠাকুরের থালায় প্রসাদের ফলমূলের সাথে একটা করে পান রেখে দিতে, তাই আমি এখানে ছোট ছোট কয়েকটা ভাঁড় নিয়েছি রথের মধ্যে ঠাকুরকে ভোগ লাগানোর জন্য। আর সেগুলোতে ফলমূলের পাশাপাশি একটা করে পানও আমি সাজিয়ে রেখে দিয়েছি। এদিকে আমাদের বাড়িতে 3খানা রথ পুজো হয়েছে দেখে পাশাপাশি 2-1জন লোক দেখতে পেয়ে বলেছিল তোমাদের বাড়িতেই বোধহয় রথের মেলা বসেছে। যাই হোক, প্রসাদের ভাঁড়গুলো বসানোর পরে আমি এই রকম ছোট ছোট স্টিলের গ্লাসে 1 গ্লাস করে জলও রেখে দিয়েছিলাম প্রতিটা রথে। তো এখন আপনারা আর বসে না থেকে ঝটপট কমেন্টে বলে ফেলুন যে কোন রথটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাই হোক, পুজো করার পরে পরে আমি রথের সাথে একটা সেলফি তোলার চেষ্টা করছিলাম, যদিও ছবিটা ঠিক করে আসেনি। ঠাকুরকে ফুল জল প্রসাদ দিয়ে পুজো শেষ করে সবার শেষে আমি এখানে আরতি করে নিচ্ছি। এদিকে আমি ঠাকুরের পুজো কমপ্লিট করে ফেললাম, আর ওদিকে মা বসে বসে কলা পাতা নিয়ে কলা পাতা দিয়ে বাঁশি বাজিয়ে শাঁখের মতো করে বাজাচ্ছিল। যাই হোক, পুজো টুজো কমপ্লিট করে আমি ঠাকুরের কাছ থেকে প্রসাদগুলো সব গুছিয়ে নিয়েছিলাম। আর তারপরে আমার ভাসুরের মেয়ে, দেওরের মেয়ে, এরা সবাই যেহেতু এসেছিল, এদের সবাইকে একসাথে প্রসাদ খাওয়াতে বসিয়ে দিয়েছিলাম। আর আমিও তাদের সাথে বসে একটু প্রসাদ খেয়ে নিচ্ছিলাম। যাই হোক, এরপরে প্রসাদ খাওয়া শেষ করে ঘরদোর গুছিয়ে দিয়ে, যেহেতু প্রচুর রোদ হয়েছে তাই সোমকে আর নিয়ে বেরোয়নি, মাকে নিয়ে একটু বেরিয়েছিলাম ইস্কনের মন্দিরে যাওয়ার জন্য। আর মন্দিরে যাওয়ার পথে এই জিনিসটি আমার চোখে পড়লো, আর সাথে সাথেই মনটা ভালো হয়ে গেল। আমাদের কাঁথি দক্ষিণাঞ্চল সার্বজনীন যে দুর্গাপুজোটা হয় আমাদের বাড়ির সামনেই আমাদের পাড়াতে, সেই দুর্গাপুজোর আজকে হয়ে গেল খুঁটি পুজো। খুঁটি পুজোটা যেহেতু ভোরে ভোরে হয়েছিল, তাই আমার পক্ষে আসা সম্ভব হয়নি। যাই হোক, ইস্কনের মন্দিরটা কিন্তু আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয়, তো আমি আর মা হাঁটতে হাঁটতেই চলে এসেছি এখানে। আর মন্দিরে এসে প্রথমেই প্রণাম পর্বটা আমরা সেরে নিয়েছিলাম, আর তারপরে কেটে নিয়েছিলাম প্রসাদের কুপন। প্রসাদের কুপন কেটে নিয়ে কিছুক্ষণ আমরা ওয়েট করেছিলাম, ঠাকুরের নামগান চলছিল, ঠাকুরের কাছে ভোগ পড়লো, আর তারপরেই আমরা চলে এলাম এখানে ঠাকুরের প্রসাদ গ্রহণ করার জন্য। এবার প্রসাদের খাবারটা যেমন থাকে, যেমন অন্ন, ডাল আর যে কোনো নিরামিষ তরকারি, তো এগুলো দিয়ে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি ফিরলাম। তুই তাড়াতাড়ি ছুটে ছুটে পালিয়ে যাচ্ছিস কেন?
তোর রথের কোনো অসুবিধা হয়নি কোটি? না না, একটু হাওয়া বলে উড়ে গেছে। আস্তে 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 চালা। ইসকনের মন্দিরে ঠাকুরের প্রসাদ খেয়ে এসে আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু রোদে রোদে গেছিলাম তো অনেকটাই টায়ার্ড লাগছিল। আর বিকেল 4টা সাড়ে 4টা বাজা মাত্রই হঠাৎ শব্দে আমাদের ঘুম ভেঙে যায়। তার কারণ হচ্ছে পাড়ার বাচ্চাগুলো সব রথ নিয়ে বেরিয়েছিল, আর তাদের রথের চাকাগুলো এতটাই মজবুত যে রাস্তার উপর দিয়ে ছুটে ছুটে ওরা নিয়ে যাচ্ছে, আর প্রচণ্ড পরিমাণে আওয়াজ হচ্ছে। তো ওদের দেখে সোমও বেরিয়ে এসেছিল বাড়ি থেকে রথ নিয়ে। আর ওখানে রথ চালাতে চালাতে হঠাৎ সোম রাস্তার ওদিকে আমার মায়ের ঘরের পাশে সোমের যে বন্ধুটা থাকে মন, তার সাথে দেখা হয়ে যেতে আমাকে বললো যে ওখানে নিয়ে চলো, আমি ওখানে ওর সাথে দাঁড়াবো। তো সোমের রথটা আমি এখন রোড ক্রস করে এদিকে নিয়ে চলে এসেছি। প্রতি বছর রথের টাইমটা এই বাচ্চাগুলোকে রথ টানতে দেখলে আমাদের ছোটবেলার কথা মনে পড়ে যায়। একটা রথ নিয়ে ভাইয়ের আর আমার সে কি টানাটানি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেকটাই ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর দেবযানীজ কোজি কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের এই ছোট্ট বোনটির পাশে থাকার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই প্রেস করে দেবেন, যাতে করে আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে চলুন আজকের মতো আসি।